কবিতাকে নিয়েই বেঁচে থাকা, কবিতাকে নিয়েই অমরত্বের স্বপ্ন দেখা, কবিতাকে নিয়েই প্রেম ভালোবাসা, এই সমস্ত কিছুকে ধরতেই আমাদের অনুষ্ঠান কাব্যের অঙ্গনে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে আজ এমন একজন মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, কবিতার সঙ্গে যার দৈনন্দিন গেরস্থালি, যিনি কবিতাকে পৃথিবীর বিভিন্ন দেশের বাঙালির কাছে, বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তার নতুন সৃষ্টিকে কেন্দ্র করে তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তিকার, প্রখ্যাত আবৃত্তি শিল্পী, আমাদের আপনাদের সকলের অত্যন্ত প্রিয় একজন মানুষ, বিশিষ্ট মানুষ, শ্রী শোভন সুন্দর বসু। দাদা নমস্কার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার তোমাকেও আর সিটিভিএন চ্যানেলের সবাইকে, কর্মীদের এবং শ্রোতাদের। বেশ, সেই সঙ্গে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সহ গোটা টিম, সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের কাব্যের অঙ্গনে অনুষ্ঠান। এটাও অভিজিৎ দার কাজ আছে, এটাও অ্যাডলিব, প্রেমের কবিতা, কিন্তু ওই প্রেমের সঙ্গে প্রকৃতি আছে, একটু প্রকৃতির। আপনি নিশ্চয়ই জানবেন, এই কবিতাটা শুনেওছেন, মেঘবালিকা। হ্যাঁ, জয় গোস্বামী, জয় গোস্বামীর লেখা কবিতা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে 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 লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে 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 দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাওগে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে।
সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখবে, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একা। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ, উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী। কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। মানে বিভোর হয়ে শুনছিলাম দাদা, মানে কবিতাকে কতটা অন্তর দিয়ে ধারণ করলে বোধহয় এরকম উপস্থাপন হয়। হ্যাঁ, তো আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তিকার শ্রী শোভন সুন্দর বসু। আপনারা শুনছেন তার উপস্থাপনা। আমরা তো মনে করি যে আমরা আমাদের কান এবং চোখকে ধন্য করছি এবং সেই সঙ্গে উপলব্ধি করছি। দর্শক বন্ধু, আপনাদেরও নিশ্চয়ই এটিই ধারণা। আমরা এমন একজন মানুষকে পেয়েছি আজ আমাদের মধ্যে। সত্যিই আমরা দাদার কাছে কৃতজ্ঞ যে দাদা আপনি আজ আমাদের মধ্যে এসেছেন। সত্যি দাদা একটু বলি যে আমরা শুনছি অনেক কবিতা, কিন্তু আজকের দিনে একজন প্রখ্যাত কবি যার নামটি আমাদের মতো যারা আমরা ছোটোখাটো কবিতা বলার চেষ্টা করি আর কি, কবিতাকে সঙ্গে নিয়ে বাঁচি, অদিতিদির কবিতা আজকে কি আমরা শুনবো না? বিষয়টা হচ্ছে যে অদিতির কবিতা আমি খুব একটা মুখস্থ রাখি না, আর অদিতির কবিতা আমি বলি সেটা অদিত খুব একটা চায় না। মানে ওই লোকে ভাবতেই পারে যে আমি পার্শিয়ালিটি করছি বা এরকম কিছু, কিন্তু সেটা নয়। আজকে শুনো, অন্য একটা দিন নিশ্চয়ই শোনাবো। আচ্ছা, বেশ বেশ, কিন্তু আমরা সেই অপেক্ষায় থাকবো। আমরা কিন্তু দিদির কবিতা শুনবো অবশ্যই, আমরা তো নিশ্চয়ই করব, কিন্তু আমরা চাইবো যে আপনার কণ্ঠেও আমরা অদিতিদির কবিতা শুনি। তুমি বোধহয় ওই দুর্গা কবিতা একদম, হ্যাঁ 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 হ্যাঁ, করেছি। হ্যাঁ, আমাকে শোনাচ্ছিল, মানে অনেকেই করেছে, তার মধ্যে তোমারটা শোনাচ্ছিল আমাকে। হ্যাঁ করেছি। একটা কবিতা শোনাই, পরিচিত কবিতা, বিদ্রোহী। আচ্ছা, আমরা শুনবো কবিতা। তার আগে দর্শক বন্ধু যারা আছেন তাদেরকে জানাই, আপনারাও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, মনে করছেন যে আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে এখানে কিন্তু আপনারাও অংশগ্রহণ করতে পারেন। তাই অবশ্যই যোগাযোগ করুন, যে নাম্বারটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। কবিতাটা অনেক বড় কবিতা, কিন্তু আমি সংক্ষিপ্ত অংশ শোনাবো। কিন্তু এই যে কবিতা বিদ্রোহী কবিতার প্রচুর আবৃত্তি হয়েছে, আবৃত্তি শুনেছো নিশ্চয়ই তুমি। তো এটা যখন আমি রেকর্ড করি, এই বিদ্রোহী লেখার 100 বছরে, মানে এটা 2021 সালে, 1921 সালে লেখা। তখন সেই লেখার মধ্যে আমি পেয়েছি যে নজরুল এই কবিতাটা সারা রাত জেগে লিখেছিলেন, এবং লিখেছিলেন
পেন্সিলে, উনি পেন্সিলে লিখেছিলেন। এটা আমি বিদ্রোহী মানে 100 বছর আমি লিখেছি, একটি বড় কাগজে আমার এডিটোরিয়াল লিখেছিলাম যে উনি লিখেছেন এটা পেন্সিলে। হ্যাঁ, তো ওনার সঙ্গে যে ছিলেন মুজফফর আহমেদ, উনি বলছেন যে কেন পেন্সিলে লিখেছিলেন। তার কারণ হচ্ছে তখন তো আমাদের এই ডট পেন ছিল না, তখন ওই ফাউন্টেন পেন ছিল, কিন্তু ফাউন্টেন পেনটা ওই দোয়াতের মধ্যে ডুবিয়ে লিখতে হতো আর কি। তো এই কবিতার ছন্দ এবং শব্দ ব্যবহার এমনভাবে উনি করার চেষ্টা করেছিলেন এবং করেছিলেন যে হাতে তালি দিতে দিতে লিখছেন, এবং পেন্সিলে লেখাটা সুবিধা হচ্ছে কারণ সেই তালটাকে ছেড়ে আবার কলমটাকে দোয়াতের মধ্যে ডুবিয়ে তারপরে আবার লিখতে অসুবিধা হবে বলে উনি পেন্সিলে লিখেছিলেন। তার মানে দেখো তুমি যে এই যে কবিতা লেখার মধ্যে ওনার মধ্যে এই যে ছন্দটা একটা কাজ করেছিল, এবং এই ছন্দটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। হ্যাঁ, তার মধ্যে অনেক অতি পর্ব আছে। এই যে মাত্রাবৃত্ত ছন্দে এই যে কবিতাটা লিখেছেন, কিন্তু কোনো আবৃত্তির মধ্যে এই ছন্দকে ব্যবহার করা বা ছন্দের তালটাকে ব্যবহার করার উদাহরণ আমি দেখিনি, আমি যতদূর শুনেছি আর কি। কিন্তু আমি চেষ্টা করছি, এটা কিন্তু আমার নিজস্ব ইম্প্রোভাইজ বা এইসব কিছু নয়, এটা কাজী নজরুল ইসলামের মনের ইচ্ছেটাকে আমি প্রকাশ করার চেষ্টা করেছি এই কবিতার মধ্যে দিয়ে। বলবীর বল উন্নত মম শির, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন অরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটের উত্তর ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নতশীল, বলবীর আমি চির উন্নতশীল। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি দুর্যোটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন্দি আদি তিন্দোল। আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নতশীল, বলবীর আমি চির উন্নতশীল। আমি বন্ধন হারা কুমারীর বেনিতন্নি নয়নে বহ্নি। আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবিড় চিতচুম্বন চোর কম্পন। আমি থর 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 প্রথম পরশ কুমারী। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি নিচর। আমি অরফিয়াসের বাঁশরী মহাসিন্ধু তলা ঘুম ঘুম
ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাভিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপনা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল। এই কবিতার মধ্যে দিয়ে কবি লেখেন তার নিজস্ব চিন্তাভাবনা দিয়ে, এবং যিনি শিল্পী তিনি প্রকাশ করেন তার মতো করে। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছো, যে কবিতা শুধু নয়, কবিতা গল্প উপন্যাস লেখা হয়, একজন লেখেন তার চিন্তা ভাবনা, তার মনন, তার ওই তার দর্শন দিয়ে, কিন্তু সেটা যখন অন্য শিল্পে রূপান্তরিত হচ্ছে, যখন নাট্য রূপ দেওয়া হচ্ছে, নাটক হচ্ছে, যখন সিনেমা হচ্ছে, তখন যিনি সিনেমা করছেন, যিনি ডিরেক্টর, তার যে তিনি যে একজন মানে স্বাধীন শিল্পী, তার অনুভব, তার মনোভাব এগুলো প্রকাশ পাচ্ছে। তা না হলে কিন্তু সার্থক শিল্প হয় না, একদম। তা না হলে কিন্তু চারুলতা নষ্টনীড় হয় না। একদম একদম। চারুলতা নষ্টনীড় হয়েছে বলেই নষ্টনীড়। নষ্টনীড় কার? না এর আমাদের রবীন্দ্রনাথের। চারুলতা কার? না সত্যজিৎ রায়ের। এই যে চারুলতা নষ্টনীড়, এই যে একটা মাধ্যম থেকে ট্রান্সক্রিয়েট হচ্ছে একটা ক্রিয়েটকে, সেইটা কিন্তু দায়িত্ব একজন শিল্পীর। আবৃত্তির ক্ষেত্রেও তাই। যতক্ষণ না কবিতা যিনি আবৃত্তি করছেন তার নিজের মনন, নিজের অনুভব, নিজের দর্শনকে প্রকাশ না করবে, তাহলে কিন্তু এই একই কবিতার আবৃত্তি সবাই একই রকমভাবেই করবে, কারণ সেখানে কোনো সৃষ্টি থাকলো না। ঠিক ঠিক। সৃষ্টি যদি না থাকে, কবিতাকে যিনি আবৃত্তি করছেন তিনি যদি সেই মানে সৃষ্টিশীল না হন, তাহলে সেটা উত্তীর্ণ হলো না, আবৃত্তিটা উত্তীর্ণ শিল্প হয়ে উঠলো না। একদম ঠিক। আমার মনে পড়ছে, আমি বর্তমান সময়ের একজন কবির লেখা, তো সেইখানে আমি পেয়েছি লেখাটা, তো আমি বুঝতে পারছিলাম না, দুটো লাইন বা চারটে লাইন ওই জায়গাটা, তো উনি আমাকে বললেন, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তখন উনি বললেন এটা তুমি তোমার ভাবনা থেকে করবে, আমি লিখেছি আমার ভাবনা দিয়ে, কিন্তু তুমি যখন উপস্থাপন করবে অবশ্যই তোমার ভাবনা দিয়ে উপস্থাপন করবে। একদমই তাই, সেটাই হওয়া উচিত, সেটাই। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী, বিশিষ্ট মানুষ, আপনাদের আমাদের সকলের অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রী শোভন সুন্দর বসু। আমরা শুনছি দাদার কথা, দাদার কাছ থেকে কবিতা। আসলে এই রকম অনুষ্ঠান শেষ করেও শেষ করতে ইচ্ছে করে না, একদম বিশ্বাস করুন, মনে হয় আরও শুনি, কিন্তু সময় বলে যে শেষ করতে হবে, তাই আজও আমাদের শেষ করতে হবে। আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, তাই
ইচ্ছে না থাকলেও আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। তা আমরা দাদার কবিতা শুনতে শুনতে আজ অনুষ্ঠান শেষ করব। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আজকে এই যে আমাদের আগেও আপনাকে আমরা পেয়েছি, আজ আবার পেলাম, আগামীতেও পাবো এই আশা রাখি। না, ধন্যবাদ তোমাকেও এবং সিটিভিএন চ্যানেলের সবাইকেও। আর যেটা বললাম, আগেও বলছি যে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে, এই ধরনের অনুষ্ঠান যত হবে তত ভালো, আমি ততবারই আসবো আমাকে ডাকলে। আপনারাও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, মনে করছেন যে আমাদের কাব্যের অঙ্গনে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে এখানে কিন্তু আপনারাও অংশগ্রহণ করতে পারেন। তাই অবশ্যই যোগাযোগ করুন, যে নাম্বারটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে যোগাযোগ করবার নাম্বার, সেই নাম্বারে ফোন করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। ধন্যবাদ জানাবো এতক্ষণ যারা আমাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ। দর্শক বন্ধু, আবারও আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ আমরা দাদার কবিতা শুনতে শুনতে আজকের কাব্যের অঙ্গনে অনুষ্ঠান শেষ করব। খুব ভালো থাকবেন। রবীন্দ্র পরবর্তী একটি কবিতা খুবই আমার পছন্দ হয়েছিল। তারপরে যিনি লিখেছেন সেই কবিতাটি আমাকে দিয়েছিলেন প্রথমে, যখন গান সুর হয়নি তার আগেই আমি পড়েছিলাম, এবং তারপরে সেটা সুর হয়, এবং তারপরে একটা এতেও একটি সিনেমাতেও সেই গানটি ব্যবহার হয়েছে, এবং যিনি লিখেছেন তিনি মিউজিক ডিরেক্টর। আমি বলছিলাম কবির সুমনের কথা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবির সুমনের লেখা খুব ভালো। এটা লিরিক এত ভালো যে একদম এই সময় ঐতিহ্যকে বাংলা ধরে রেখেছেন, সেটি শোনাচ্ছি। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতির স্বর, কত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর। ছেঁড়া তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। কালকেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, কালকেউটের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি। বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। ভেসে যায় ভেলায় বেলাও বেলা, একই সব দেহ নিয়ে। আগেও মরেছি, আবার মরব প্রেমের দিব্যি দিয়ে। জন্মেছি আমি আগেও অনেক, মরেছি তোমারই কোলে। মুক্তি পাইনি শুধু তোমাকেই আবার দেখব বলে। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙুর, কখনো কোপাই, কপোতাক্ষর গাঙে। গাঙুর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, কখনো রাইন, কখনো কঙ্গো, নদীদের স্বরলিপি। স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনো লিখি না, তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। তোমাকে চেয়েছি ছিলাম যখন অনেক জন্ম আগে, তথাগততার নিঃসঙ্গতা দিলেন অস্তর আগে। তারই করুণায় ভিখারিনী তুমি হয়েছিলে একা একা, আমিও কাঙাল হলাম আর এক কাঙালির পেতে দেখা। নত জানু হয়েছিলাম তখনও, এখনো যেমন আছি। মাধুকরী হও নয়ন মোহিনী, স্বপ্নের কাছাকাছি। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই, ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার, আমি ছিলাম তোমার কামনা, বিদ্রোহ, শীতকাল। দুঃখ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি। আমি তোমার পুরুষ, আমি তোমার জন্মভূমি।
যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা, যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা। কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই চাই। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই চাই।